দেখো, ব্যাকরণ থেকে আমি তোমাদের জন্য সম্ভাব্য কয়েকটি কোশ্চেন তুলে ধরেছি, যেগুলো তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে অনেক উপকার হবে। তো যাই হোক, শুরু করছি। ব্যাকরণের কয়েকটি এমসিকিউ কোশ্চেন। দেখো, প্রথম কোশ্চেনটা কী আছে? অনুসর্গ হলো এক প্রকার অব্যয়পদ। তারপর নির্দেশকের একটি উদাহরণ হলো গুলি। সব কারকে ব্যবহৃত হয় তির্যক বিভক্তি। তির্যক বিভক্তির উদাহরণ হলো এ বিভক্তি। তারপরে টিটা, গুলো, গুলি এগুলি থাকলে এগুলোকে বলা হবে আমাদের নির্দেশক। ঠিক আছে। তারপর দেখো রয়েছে ধাতু বিভক্তির অপর নাম ক্রিয়া বিভক্তি। অনুসর্গের অপর নাম কর্মপ্রবচনীয় বা পরসর্গ। অনুরূপভাবে কিন্তু আমি লিখে দিয়েছি পরসর্গ। তারপর অনুসর্গের দৃষ্টান্ত জন্য। বিভক্তি শব্দের অর্থ হলো বিভাজন। বিভক্তি সর্বদা কিন্তু শব্দের পরে যুক্ত হয়। কোনটি বিভক্তি প্রধান কারক নয়? দেখো, আমরা ছটা কারক আছে, তো ছটা কারকের মধ্যে কিন্তু নিমিত্ত কারক কিন্তু বিভক্তি প্রধান কারক নয়। তার অনুসর্গ কিন্তু স্বাধীনভাবে বসে বিভক্তির মতো কাজ করে। ঠিক আছে। তারপরে হলো শব্দকে পদে পরিণত করে তোমার অনুসর্গ ও বিভক্তি, এই দুটোই কিন্তু শব্দকে পদে পরিণত করে। তার নির্দেশক প্রধানত কী পদের সঙ্গে যুক্ত হয়? বিশেষ্য পদের সঙ্গে। কলকাতার কাছে দীঘা, এখানে ধরো কাছেই রেখাঙ্কিত রেখাঙ্কিত পদটি হলো অনুসর্গ। তারপরে শব্দের সঙ্গে যা যুক্ত হলে শব্দ পদে পরিণত হয় তা হলো বিভক্তি। বিভক্তি প্রধান কারক হলো কর্ম ও অধিকরণ। ঠিক আছে। কর্মকারক আর অধিকরণ হলো বিভক্তি প্রধান কারক। শব্দকে বাক্যে ব্যবহারের উপযোগী করে তোলে বিভক্তি। অনুসর্গ প্রধান কারক হলো করণ কারক। ঠিক আছে। দ্বারা, দিয়া, তারপরে কর্তৃক, এইগুলো সব করণ কারকে থাকে বলে কি অনুসর্গ প্রধান কারক বলা হয়। আধুনিক বাংলা চলিত গদ্যে কোন কারকে অনুসর্গের প্রয়োগ বিরল? ঠিক আছে। কর্তৃকারকে কিন্তু অনুসর্গে প্রয়োগ হয় না। স্বাধীন প্রয়োগ নেই বিভক্তির। স্বাধীনভাবে বিভক্তির কিন্তু প্রয়োগ নেই। শব্দকে পদে পরিণত করলেও নিজে অপ্রকাশিত থাকে শূন্য বিভক্তি। মনে রাখবে, শূন্য কিন্তু সবসময়ের জন্য কথাই লিখবে, শূন্য কিন্তু সংখ্যায় লিখবে না, এই শূন্য বিভক্তি। অনুসর্গ প্রধান কারক হলো তিন প্রকার। তাহলে অনুসর্গ প্রধান কারক হলো করণ কারক, অপদান কারক ও নিমিত্ত কারক। তোমাদের পরীক্ষায় কিন্তু খুব আসে, অনুসর্গ প্রধান কারকের নাম লেখো। তির্যক বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয়। তারপর তির্যক বিভক্তির উদাহরণও কিন্তু এখানে দেওয়া রয়েছে এ বিভক্তি। অনুসর্গ অব্যয় হলেও বাক্যের মধ্যে কাজ করে। যেসব শব্দ বিশেষ্য ও সর্বনাম পদের পরে ব্যবহৃত হয়, ঠিক আছে, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো হলো বিভক্তি। ঠিক আছে। তারপরে আমি এখানে একটু ভুল বলে ফেলেছি। 1-24 দাগের কোশ্চেন আমি আর একবার রিপিট করছি। অনুসর্গ অব্যয় হলো বাক্যের মধ্যে কাজ করে, তাকে কী হিসেবে কাজ করে? বিভক্তি হিসাবে। তারপরে যেসব শব্দ বিশেষ্য সর্বনাম পদের পরে ব্যবহৃত হয়ে শব্দ বিভক্তির মতো কাজ করে তাকে বলবো আমরা অনুসর্গ। তারপরে বিনা কাজে বাজিয়ে বাঁশি কাটবে সকল বেলা। রেখাঙ্কিত, এখানে বাজিয়ে, ঠিক আছে, বিনা, তারপরে বাজিয়ে, এগুলো হলো রেখাঙ্কিত অংশটি কিসের সাথে যুক্ত? এখানে রেখাঙ্কিত বিনার তলায়, তারপরে বাজিয়ের তলায় এখানে রেখাঙ্কিতটা করে দেওয়া উচিত ছিল, কিন্তু আমি করিনি। যাই হোক, এটা হলো অনুসর্গ, মাথায় রাখবে। তারপর এখান থেকে কিন্তু এসিকিউ কোশ্চেন খুব ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের জন্য। বিভক্তি কাকে বলে? বিভক্তি কাকে বলে এই কোশ্চেনটা কিন্তু দেখে যাবে। যেসব বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে তাকে পদে পরিণত করে এবং বাক্যে ব্যবহারের উপযোগী করে তোলে, তাদের আমরা বলবো বিভক্তি। বিভক্তি কোনগুলো? এ, কে, রে। ঠিক আছে। বাংলায় মনে রাখবে, বাংলায় প্রধানত 5টি বিভক্তি আছে। এগুলো কোনগুলো? এ, কে, রে, তে এবং এর। আর বাংলায় শব্দ বিভক্তি মূলত 5টি। ঠিক আছে। শব্দ বিভক্তি হলো 5টি। কোনগুলো? শূন্য, এ, কে, তে, এর। ঠিক আছে। এরপর আমরা চলে যাব বিভক্তি আর অনুসর্গের পার্থক্য, যেটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। বিভক্তি অনুসর্গের পার্থক্য কিন্তু পরীক্ষায় কিন্তু অনেকবার এসছে। বিভক্তি নিজস্ব কোনো অর্থ নেই এবং শব্দের সাথে
মিলে গিয়ে বসে। অন্যদিকে অনুসর্গ নিজস্ব অর্থ আছে এবং এটি শব্দের পরে আলাদাভাবে বসে। ঠিক আছে, তারপরে আমরা লিখব বিভক্তি নির্দেশকের পার্থক্য। এটা না পড়লেও হবে। বিভক্তি কথাটির সাধারণ অর্থ কী? বিভক্তি কথাটির সাধারণ অর্থ হলো বিভাগ বা বিভাজন। আমরা কিন্তু এটা কিন্তু দেখে যাব। একটি অনুসর্গের উল্লেখ করো, বাক্যে সেটি ব্যবহারে দেখাও। সেটার ভালো অনুসর্গ হলো দ্বারা। বাক্যে ব্যবহার হলো আমার দ্বারা এই কাজ হবে না, এটা বাক্যে ব্যবহার করে কিন্তু দেখানো হলো। আমরা সবাই জানি অনুসর্গের অপর নাম হলো কর্মপ্রবচনীয় বা পরসর্গ। ঠিক আছে, তাহলে অনুসর্গের এরূপ নামকরণের কারণ কি, এটা কিন্তু আমাদের দেখতে হবে। সংস্কৃতে যেসব অব্যয় পদের কর্মকারকের সঙ্গে সম্বন্ধ থাকে তাদেরকে আমরা বলবো, ঠিক আছে, কি বলবো আমরা, সেগুলোকে আমরা কর্মপ্রবচনীয় বলা হবে। ঠিক আছে, বাংলাতে অনুসর্গগুলি কি কারক সম্পর্কের প্রকাশক হিসাবে কাজ করে বলে এদেরকে কর্মপ্রবচনীয় বলা হয়। অকারক পদ কয় প্রকার, কী কী? অবশ্যই অকারক পদ সম্বন্ধ পদ ও সম্বোধন পদ, তোমরা আগের দিনই দেখেছো। সম্বোধন পদ কারক হয় নয় কেন? ঠিক আছে, কারক হতে গেলে আমরা কি জানি, কর্তার সাথে ক্রিয়ার সম্পর্ক থাকলেই তাকে আমরা কারক বলবো, কিন্তু সম্বন্ধ পদে কর্তার সাথে ক্রিয়ার সম্পর্ক থাকে না, তাই জন্য এটাকে আমরা কারক বলবো না। তাই সম্বন্ধ পদকে আমরা কি বলবো তাহলে? অকারক। সম্বন্ধ পদ কাকে বলে? দেখো, বাক্যের যে নামপদের সঙ্গে ক্রিয়াপদের কোনো সরাসরি সম্বন্ধ থাকে না, কিন্তু অন্য কোনো নামপদের যেমন বিশেষ্য সর্বনামের সঙ্গে সম্বন্ধ থাকে, তাকে সম্বন্ধ পদ বলে। যেমন রামের ভাই বাড়ি যাচ্ছে, রামের ভাই, রামের সাথে রাম আর এই ভাইয়ের মধ্যে সম্বন্ধ তৈরি করছে কীভাবে? এর র দিয়ে। ঠিক আছে, রামের ভাই, রামের ভাই বলছে। ঠিক আছে, এটা হলো সম্বন্ধ পদ। সম্বন্ধ পদের বিভক্তি কী কী? সম্বন্ধ পদের বিভক্তি কিন্তু এ, র এবং এর। যেমন বাবার স্কুলের, বাবার, তারপরে স্কুলের, হ্যাঁ, বাবার একটা বাবার সাথে র দিয়ে যোগ করা হয়েছে, সম্বন্ধ পদ করা হয়েছে, আবার স্কুলের সাথে র দিয়ে সম্বন্ধ পদ করা হয়েছে। তারপরে আমরা এবার একদম কারকে যে চলে যাব। কারকের আবার কয়েকটা এমসিকিউ কোশ্চেন এখান থেকে একটু দেখে নেব। যে কর্তা অন্যকে দিয়ে কাজ করায় তাকে আমরা বলবো প্রযোজক কর্তা। আমরা আগেই শিখেছি প্রযোজক কর্তা কাকে বলে। ঠিক আছে, যে কর্তা অন্যকে দিয়ে কাজ করায় তাকে বলবো প্রযোজক কর্তা। এখানে একটা তোমাদের উদাহরণ দিয়ে দিতে পারে। ঠিক আছে, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। ঠিক আছে, এখানে হলো প্রযোজক কর্তা কোনটা সেটা কিন্তু তোমাকে রেখাঙ্কিত একটা পদ দিয়ে দিল, দিয়ে একটা উদাহরণ দিয়ে বললো এবার প্রযোজক কর্তা কোনটি, তোমাদের কিন্তু চিহ্নিত করতে হচ্ছে। মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এখানে প্রযোজক কর্তা কোনটা? ঠিক আছে, তার অন্যের পরিচালনায় যে কর্তা কাজ করে তাকে বলা হয় প্রযোজ্য কর্তা। রাজায় রাজা যুদ্ধ হয়, এটা কিন্তু ব্যতিহার কর্তা। তার শিক্ষক ছাত্রটিকে গান শোনাচ্ছেন। ঠিক আছে, তাহলে এখানে এটা শিক্ষক ছাত্রটিকে গান শোনাচ্ছেন, এখানে শিক্ষক হলো কোনটা? শিক্ষক হলো প্রযোজক কর্তা। আমি আগেই বলেছিলাম, হ্যাঁ, প্রযোজক কর্তা কোনগুলো? প্রযোজক কর্তা এখানে দেখে নাও আরেকবার। যে কর্তা অন্যকে দিয়ে কাজ করায় সে হলো প্রযোজক কর্তা। তাহলে এখানে শিক্ষক ছাত্রটিকে গান শোনাচ্ছেন। ঠিক আছে, এটা প্রযোজক কর্তা হলো কিন্তু অবশ্যই শিক্ষক, মাথায় রাখবে। তারপরে বাঘে গরুতে এক ঘাটে জল খাই, এটা হলো সহযোগী কর্তা। তারপরে একই ধাতু থেকে কোনো বাক্যের কর্তা ও ক্রিয়াপদ উৎপন্ন হলে কর্তাটিকে বলবো আমরা সমধাতু কর্তা। আমরা অবশ্যই এগুলো কারকের ক্ষেত্রে কিন্তু লিখিয়ে দিয়েছি। তারপরে আমি ধোপাকে কাপড় দিলাম, নিম্নরেখ পদটি হলো, ঠিক আছে, গৌণকর্ম। আমি, তারপরে ধোপাকে গৌণকর্ম আর মুখ্য কর্ম। আমরা গৌণকর্ম মুখ্য কর্ম কাকে বলে এর আগে আমরা শিখেছি, একটু দেখে নেবে। মেসি কি খেলাই না খেললো, এটা সমধাতু কর্ম। এখানে সবটাই দেখতে পাচ্ছ, আমি কয়েকটা কারকের উদাহরণ দিয়েছি, এই কারকগুলো কিন্তু তোমরা একটু ভালো করে দেখে নেবে। হ্যাঁ, মা ছেলেকে তার রেখাঙ্কিত পদটি দুধ খাওয়াচ্ছেন, এগুলো কোন কর্ম? দ্বিকর্ম ক্রিয়ায় গৌণকর্ম কোনটা, তারপরে মুখ্য কর্ম কোনটা, হ্যাঁ, এগুলো কিন্তু একটু দেখে নিতে হবে আরেকবার। তো যাই হোক, এখানে কারকের আরও কয়েকটা সংজ্ঞা কিন্তু একটু ভালো করে দেখে যাবে। তির্যক বিভক্তি কাকে বলে, শূন্য বিভক্তি কাকে বলে, তারপরে নিরপেক্ষ কর্তার একটি উদাহরণ দাও, অনুসর্গ কাকে বলে, শব্দ বিভক্তির একটি উদাহরণ দাও, বাংলায় কি দেখে কারক নির্ণয় করা হয়, তারপরে অনুসর্গ যোগে করণ কারকের একটি উদাহরণ দাও। এগুলো সব একটু ভালো করে পড়ে যাবে, তাহলে কিন্তু ব্যাকরণে একটা কোশ্চেনও তোমাদের অসুবিধা হবে না। আমি যে কোশ্চেনের পিডিএফটা এখানে দিলাম সেটা কিন্তু একটু ভালো করে দেখে যাবে। ঠিক আছে, তো যাই হোক, আজ এই পর্যন্ত, আবার দেখা হবে। সবাই ভালো থেকো। কারকের আশা করি সমস্ত
কোশ্চেন তোমরা বুঝতে পেরেছো, একটু ভালো করে এগুলো তৈরি করো।